দর্শক, একুশে টেলিভিশনের ফ্যাক্ট চেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হারুনুর রশিদ। আজকে আমরা চাঁদা নিয়ে আলোচনা করব এবং বলে রাখি, কেউ বলেন চাঁদা, কেউ ডোনেশন, কেউ হাদিয়া, ইয়ানত, ক্রাউড ফান্ডিং, পুরোটাই কি গুজব না সত্যও রয়েছে? এই বিষয়গুলো আমরা একটু অ্যানালাইসিস করে আজকে দেখব। আমরা কোনো ফ্যাক্ট চেকার আজকে রাখিনি, আমরা নিজেরাই বোঝার চেষ্টা করব। আর এই বোঝার জন্য, এই আলোচনার জন্য আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন আমার ডান দিক থেকে ফারুক হাসান, তিনি মুখপাত্র গণ অধিকার পরিষদ। তারপরে রয়েছেন ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবং আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত রয়েছেন সিনথিয়া জাহিন আয়েশা, তিনি মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমরা এই আলোচনায় যাব, কিন্তু সর্বশেষ যে ঘটনাটি সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং একই সঙ্গে যে আরও একটি সংগঠন রয়েছে গণতান্ত্রিক ছাত্র শক্তি, সম্ভবত তাদের নাম। মোট তার 4 জনকে অলরেডি চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার করা হয়েছে, 5 জন গ্রেপ্তার হয়েছে এবং সেটার অ্যামাউন্টগুলো, ফিগারগুলো আমরা জানবো। এবং এখানে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে। আমি ঐতিহাসিক বলছি এই কারণে, আদালতে 5 জনকেই হাজির করা হয়েছিল। তাদের ভিতরে একজনের নাম আমরাও বলতে পারছি না, বলবও না, আইনেও বলা যায় না, এবং তার কোনো রিমান্ডও হয়নি, কারণ তিনি শিশু। আইনের ভাষায় তিনি শিশু, তাই তাকে কিশোর সংশোধনাগারে পাঠিয়ে দেয়া হয়েছে। দুঃখজনকভাবে বলতে চাই, রাজনীতির নামে এখন শিশুরাও চাঁদাবাজিতে যুক্ত হয়ে গেলেন। আমরা একটু ভিডিও দেখিনি যে কী ধরনের গুজব ছড়ায়, আর গুজবের সাথে সত্যতাও বা কি। প্রচুর গুজব হচ্ছে আবার এই চাঁদাবাজি নিয়ে, আমরা দেখি একটু। সারা দেশে মিছিল করার জন্য টাকা কোথায় পায় জানো? ওদের কাছে বন্যার ত্রাণের চুরির টাকা আছে, আর ওরা ব্যবসায়ীদের গণপিটুনির হুমকি দিয়ে চাঁদাও তোলে। এনসিপি তার দেশব্যাপী পদযাত্রার জন্য টাকা কোথায় পায় জানিস? বন্যার ত্রাণের টাকা চুরি, আবার ব্যবসায়ীদের গণপিটুনির ভয় দেখিয়ে চাঁদা আদায়। ভাইয়ের, আপনারা জানেন আমি একজন বিশ্ব নেতা। আমার কর্মী আব্দুর রাজ্জাক সুলাইমান একদিন আমার মতো বিশ্ব নেতা হবেন যদি আপনারা চাঁদা দিয়ে সহযোগিতা করেন। জি, এই যে 3টি ভিডিও দেখলাম, আমি বলে রাখি 3টি ভিডিওই ভুয়া। এ ধরনের কোনো কথা বা কোনো কথা হয়নি। আমি ভুয়াটা দেখালাম এই কারণে যে এভাবে যারা সম্মানিত নাগরিক, যারা বিভিন্ন রাজনৈতিক দল করছেন, তাদেরকে সম্মানহানি করা হচ্ছে এবং এআই দিয়ে, সর্বশেষ প্রযুক্তি দিয়ে এগুলো তৈরি করা হচ্ছে। আমরা এই সম্মানহানি কোনোভাবেই মানতে পারি না। এই জন্যই আমরা প্রতিবাদ করছি, এ ধরনের ভুয়ো ভিডিও যেন না ছড়ানো হয়। কিন্তু সত্যটা কি সেটা একটু দেখে নেই। আধার ব্যাংক সেটা জানো বাংলাদেশে এখন এই ভিডিওটা তো আপনারা সবাই জানেন এবং তাদেরই 5 জনকে আজকে আদালতে হাজির করা হয়েছিল। গুলশানের ঘটনা, সাবেক এমপি সানজিদা, আওয়ামী লীগের এমপি, পতিত আওয়ামী লীগের এমপি, তার বাসায় গিয়ে প্রথম দফায় 10 লাখ টাকা চাঁদা নেওয়া হয়েছে, তারই সেটা ভিডিও। এবং সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রয়েছেন, জাতীয়, আমি যেটা বলছিলাম যে গণতান্ত্রিক ছাত্র শক্তি, তাদের নেতারাও রয়েছেন। তাদের 4 জনকে বহিষ্কার করা হয়েছে। আরেকজন বললাম যে তার তো আসলে নাম প্রকাশ করা যায় না, তিনি শিশু। আরেকটি বিষয় হচ্ছে যে 50 লাখ টাকা দাবি ছিল প্রথম কিস্তি নেয়ার, এটি ভিডিও। দ্বিতীয় কিস্তি যখন নিতে গিয়েছেন তারা, তখন তারা আসলে আটক হয়েছেন। সিনথিয়া রয়েছেন আমাদের সঙ্গে। সিনথিয়া, আমাকে শুনতে পাচ্ছেন? সিনথিয়া জাহিন, শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। আপনি তো মনে হয় ক্লিয়ার বিষয়গুলো, যে আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন অন্তত পক্ষে এর সঙ্গে যুক্ত রয়েছেন। আপনারা অলরেডি ঢাকার বাইরের যে উইংগুলো রয়েছে সেগুলো বোধহয় সাসপেন্ড করেছেন, তাদের কার্যক্রম এখন চলবে না। তারপর কি, মানে এই চাঁদাবাজি কি থামবে আপনাদের নেতাকর্মীদের? ধন্যবাদ। আমরা গতকালকে আসলে যে একটা ঘটনার প্রত্যক্ষদর্শী হয়েছে, যে গুলশানের মতো জায়গায় আসলে আওয়ামী এমপি যারা ছিল তাদের বাসায় গিয়ে যে চাঁদাবাজির ঘটনাটা আমাদের সামনে এসেছে, এটা অত্যন্ত দুঃখজনক। এবং সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদধারী 2 জনের নামও উল্লেখ এসেছে এবং তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে এবং তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি, বহিষ্কার করেছি। এবং প্রথম দিন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন নবনির্বাচিত কাউন্সিল হওয়ার পর নবনির্বাচিত যে কমিটি এসেছে, তারা প্রথম দিনই আসলে এই ধরনের চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। তারই ধারাবাহিকতায় আমরা 3টা কমিটির কাজ চলছে, লিয়াজু কমিটি থেকে শুরু করে আহ জুলাই উদযাপন কমিটি এবং আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটি। আমাদের আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটির গঠন প্রক্রিয়া অলরেডি সম্পন্ন হয়েছে। আমরা আহ নির্দিষ্ট কর্মদিবসের বিষয়টা আমরা আলোচনাধীন আছি যে কত তারিখের মধ্যে আমরা আসলে তাদের কার্যক্রমটা কমপ্লিট করতে বলবো কিংবা তাদের নির্দেশনাটা কিভাবে হবে। কিন্তু আমরা যেটা শুরুতেই বললাম আসলে যে আমরা প্রথম দিনই এই ধরনের চাঁদাবাজি দুর্নীতি কিংবা বৈষম্য বিরোধী ব্যানারের নাম ব্যবহার করে যে কোনো ধরনের অপকর্ম ব্যক্তিগতভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করলে সেক্ষেত্রে আসলে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স যে নীতিটা ঘোষণা করছি সেটা বজায় থাকবে। আর আজকে যেই আমাদের অন্যতম আরেকটা ঘোষণা এসেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত বাকি সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত আসলে আমরা যখন কাউন্সিল হয়েছে তখনই আমাদের এই সিদ্ধান্তটা ছিল। তো আমরা আসলে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে যাচ্ছিলাম, যার কারণে আসলে আমরা এটাকে ঘোষণা করতে পারিনি কিংবা আমাদের এই বিলম্ব হচ্ছিল। কিন্তু বিষয়টা যে এমন নয়, এই ধরনের একটা ঘটনাকে কেন্দ্র করে সমস্ত কার্যক্রম মানে কমিটিগুলোকে বিলুপ্ত করা হয়েছে, বিষয়টা এমন নয়। আমরা বিভিন্ন জায়গা থেকে আসলে বিভিন্ন ধরনের অভিযোগ পেয়েছি এবং বাকি যে কমিটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ক্রমান্বয়ে বেশ কিছু কমিটি আগেই মানে আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পেয়েছেন, এরকম কতজন চাঁদাবাজির সঙ্গে যুক্ত হয়েছে তার কি তালিকা করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের, এবং কত পরিমাণ চাঁদার অভিযোগ তাদের বিরুদ্ধে? মানে আপনি বলছেন বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ পেয়েছেন, আজকে ওই ঘটনার প্রেক্ষিতেই না হঠাৎ করে আগে থেকেই আপনাদের এটা একটা অভিযোগ পাচ্ছিলেন? তো আমি বলছি এটা কি কতজন বৈষম্য বিরোধী নেতার বিরুদ্ধে এ ধরনের চাঁদাবাজি বা অপকর্মের অভিযোগ এখন পর্যন্ত আপনারা পেয়েছেন, এবং তাদের বিরুদ্ধে কি পরিমাণ চাঁদা আদায়ের অভিযোগ আছে সেটা কি আপনারা হিসাব করেছেন? আর হিসাব করলে সেটা কি সবার সামনে প্রকাশ করবেন কিনা, সেই ব্যক্তিদের নাম ঠিকানা? কারণ আপনারা তো জনগণকেও সচেতন করা উচিত যে দিস ইজ হারুনুর রশিদ যে চাঁদাবাজ, অথবা ক্রাউড ফান্ডিং নেয়, অথবা হারুনুর রশিদ ইয়ানত নেয়, সেটাও তো মানুষের জানা দরকার। জি আচ্ছা, এখানে যে বিষয়টা আসলে আমাদের যে আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এটার কার্যক্রম আমরা খুব দ্রুত শুরু করব। সেখানে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যতজন পদধারী নেতার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আছে কিংবা কতজনের বিরুদ্ধে অভিযোগ আছে এগুলো খতিয়ে দেখা হবে এবং কি ধরনের অভিযোগ আছে, তাদের এই ধরনের অভিযোগগুলোর ক্ষেত্রে সত্যতা কি এবং আসলেই আদৌ কি তারা এই ধরনের অভিযোগের ক্ষেত্রে সম্পৃক্ত কিনা, এই অভিযোগ আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটি এই অভিযোগগুলো খতিয়ে দেখবে এবং সত্যতা হয় তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে পদক্ষেপ নেবে এবং সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার পরে আমরা আইনি পদক্ষেপের ক্ষেত্রেও পুলিশ প্রশাসনকে সহযোগিতা করবো আমাদের সাংগঠনিক। চমৎকার চমৎকার, ভেরি মাচ ক্লিয়ার, ভেরি মাচ ক্লিয়ার। আপনি থাকেন, আপনার সঙ্গে আরো কথা হবে। জি, আমি আসতে চাই এখন আরো একটু বিস্তারিতই আসা দরকার মনে হয়, যেহেতু উনি কথা মানে অলরেডি ওপেনিং ইজ ভেরি গুড। আমি মনে করি ফারুক হাসান আপনাকে আর আপনার কাছ থেকে আসতে চাই। তো উনি যেটা বললেন খুব স্পষ্ট, তাদের অবস্থান সবই কিছু ক্লিয়ার, কিন্তু এটাই তো প্রথম নয়। আপনার মনে আছে হান্নান মাসুদের কথা, যিনি ধানমন্ডিতে মব ক্রিয়েট করে বৈষম্য বিরোধীদের কয়েকজন একটি বাসায় ঢুকে, একজন প্রকাশের বাসায় ঢুকে চাঁদাবাজি করতে গিয়েছিল, পারেনি, পুলিশ তাদেরকে আটক করেছে। পরে এনসিপির হান্নান মাসুদ সাহেব তাদেরকে গিয়ে মুসলিকা দিয়ে ছাড়িয়ে এনেছেন। তাহলে লিঙ্কেজগুলা কি যদি সেখান থেকে শুরু করতেন? এবং আমি আরো বলি, যদি এর ভিতরে ফাঁকে ফাঁকে ছবিগুলা দেখানো যায় তাহলে নিশ্চয়ই আমাদের প্রডিউসার টিমকে রিকোয়েস্ট করবো দেখাতে যে এই যারা ধরা পড়েছেন তাদের রিলেশনের জায়গাগুলো কিন্তু ফটোগ্রাফিতে উঠে এসছে। আমি বলছি না, আমি দর্শকদের একবার বলে রাখি যে কারোর সঙ্গে ছবি তুললেই যে তিনি এটা জানেন তা না, সেটা আরো অনেক ঘটনাই প্রকাশ হয়। তবুও আমি যদি তাদের সাথে রিলেশনগুলোর যে ফটোগ্রাফগুলো যদি আছে সেগুলো দেখানো সম্ভব হলে কথার ফাঁকে দেখাবেন। জি ফারুক ভাই যদি বলতে। ধন্যবাদ আপনাকে। শুরুটা করতে চাই আসলে এইভাবে, চাঁদা নিরাপদে আনতে পারলে পুরস্কার, আর যদি কোনো কারণে লিক হয়ে যায়, ফাঁস হয়ে যায়, তাহলে বহিষ্কার। এই স্লোগানটা আমরা বিগত বোধহয় কয়েক মাস ধরে অনবরত দিয়ে আসছি, যে আনতে পারলে পুরস্কার, আর যদি কোনো কারণে ধরা পড়ে যায় তাহলে বহিষ্কার। চমৎকার রসবোধ। এখন বিষয়টা আজকেই তো প্রথম কিংবা নতুন না,
এর আগে জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে এরকম অসংখ্য নিউজ, অসংখ্য খবর প্রচারিত হয়েছে। আমি যদি কয়েকটি রেফারেন্স আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। যেমন ধরেন, সম্ভবত মাস 3 আগে আমরা আওয়ামী লীগের এক দরবেশ বাবার নাম শুনেছিলাম যে হাজার হাজার কোটি টাকা জনগণের কাছ থেকে লুটপাট সালমান করে এফ রহমান, জি। বিদেশে প্রচার করেছিল। তো সেই ধারা অব্যাহত রেখে আমাদের এই যে নতুন বন্দোবস্তের ঠিকাদার, নতুন যারা পার্টি ইতিমধ্যে গঠন করেছেন জাতীয় নাগরিক পার্টির আরেক দরবেশ গাজী সালাউদ্দিন সাহেব, তাকে তানভীর, নিয়ে সাথে ইতিমধ্যে তানভীর একটা নাম বড় আছে, অঙ্কের চাঁদাবাজি এবং বড় অঙ্কের একটা টাকার লেনদেন ইত্যাদি ইত্যাদি বড় news অঙ্কের মানে কিন্তু কত? বেরিয়ে আসছে। পত্রিকায় কত প্রকাশ অনেকেই 400 কোটি বা এরকম একটা অ্যামাউন্ট বিভিন্নভাবে মিডিয়াতে আসছে। তো হোয়াট এভার, অ্যামাউন্টটা 400 কোটি হোক আর 4 কোটি হোক, চাঁদা তো চাঁদাই। জি। তা এখন কথা হচ্ছে, এই যে এরকম একটা বড় অপকর্ম করার পরেও গাজী সালাউদ্দিনকে দল থেকে এখন পর্যন্ত বহিষ্কার করা হয় নাই। তাকে খুব সম্ভবত তারা সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে। এরপর যদি আমি বলি, আমাদের দিনাজপুরে সেখানে কয়লা খনিতে চাঁদাবাজি করতে গিয়ে ওই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা তরিকুল ইসলাম সহ 5 জন আটক। এরপরে আমি যদি আরেকটা রেফারেন্স আপনার সামনে তুলে ধরি, কয়েকদিন আগেই RTV, আপনার 21 টিভি সহ বেশ কয়েকটা টিভিতেও আসছে, আপনার 42 লক্ষ টাকার একটা মানে অনৈতিক এবং অবৈধ লেনদেনের খবর। তার নাম হচ্ছে আপনার নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তরিকুল ইসলাম, জি। ইমামুর রশিদ, দুঃখিত, ইমামুর রশিদ। আপনি ভিডিওটার কথা জি বলছেন? জি জি, ইমামুর রশিদ। এবং তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান সাংগঠনিক অ্যাকশন জাতীয় নাগরিক পার্টি নেয় নাই। না না, এই ভিডিও না, এটা কয়েকদিন আগের ঘটনা। জি, আমি সেটা দেখাবো। জি, আমি পরে কয়েকদিন আগের দেখাবো, ঘটনা। জি। যদিও তারা এটাকে বলছে যে এটা তাদের দলে Crowd ডোনেশন funding, করেছে। crowd funding। তা ডোনেশন করতে গেলে ভিডিওতে এরকমও আসছে যে হ্যাঁ করে দিব, মানে কি করে দিবে? নিশ্চয়ই কোনো না কোনো সুযোগ সুবিধা তাকে পাইয়ে দেওয়ার উদ্দেশ্যেই সেই ডোনেশন ওই মহিলা বা ওই নারী দিয়েছেন। এখন আপনি এখানে দুটো অপরাধ করেছেন। একদিকে আপনি তার কাছ থেকে অবৈধভাবে টাকা নিয়েছেন, সেকেন্ড আপনি তাকে একটা অন্যায় সুবিধা পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে কিন্তু সেই টাকাটা নিয়েছেন। এখানে অপরাধ আরো জটিল এবং গুরুতর। তো যাই হোক, এই যে ধারাবাহিক অপরাধগুলো, আপনি আরেকটি কথা বললেনই অলরেডি, যে ধানমন্ডি থানায় 3 জন তাদেরই নেতা আপনার ওই একজনের বাড়িতে মব সৃষ্টি করে তাকে জিম্মি করে এক প্রকারের, পরে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করার পরে তাদের দলের আরেক ধরেন যে প্রভাবশালী নেতা হান্নান মাসুদ মুচলেকা দিয়ে থানা থেকে তাদেরকে ছাড়িয়ে এনেছেন। তো এখন আমার প্রশ্নটা আসলে এই জায়গায় নয়। আমার প্রশ্নটা হচ্ছে, এই যে তারা জনগণের সামনে নতুন বন্দোবস্তের কথা বারবার হাজির করছে যে আমরা চাঁদাবাজির রাজনীতি থেকে বেরিয়ে একটা গণমুখী, জনকল্যাণমুখী রাজনীতি আমরা জনগণকে উপহার দিতে চাই। বিগত 15 বছর কিংবা 54 বছরে যে ধরনের রাজনৈতিক কালচার, যে ধরনের রাজনৈতিক সিস্টেম বাংলাদেশে এক্সিস্টিং ছিল, সেই বিদ্যমান রাজনীতি থেকে বেরিয়ে আমরা একটি চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, দখলদার মুক্ত জনগণের বাংলাদেশ, জনগণের রাজনীতি আমরা জনগণকে দিতে চাই, উপহার দিতে চাই। তো আমি তাদের পার্টির, এখানে আমাদের ফরিদুল হক ভাই রয়েছেন, তাদের পার্টির প্রধান নেতা জনাব নাহিদ সাহেব এবং হাসনাত, সার্জিস, অন্যান্য যে নেতারা রয়েছে, তাদেরকে প্রশ্ন করতে চাই, তাদের এই নতুন বন্দোবস্ত আসলে কি? তাদের কি এই নতুন বন্দোবস্ত এটাই যে তারা নামে বেনামে, আড়ালে আবডালে, ইনিয়ে বিনিয়ে চাঁদাবাজিকে পুনঃপ্রতিষ্ঠা করবে? এখন আরেকটি বড় প্রশ্ন, আজকে দেখেন এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যে প্ল্যাটফর্ম বা যে ব্যানার, এই ব্যানার নিয়ে জনগণের সাথে বড় ধরনের একটা প্রতারণা তারা করেছে ইতিমধ্যে। যেমন তাদের পার্টির প্রধান নেতা জনাব নাহিদ ইসলাম, পার্টির কনভেনার, সে কিন্তু পার্টি গঠনের পরে কয়েকদিন পরেই ঘোষণা দিলেন যে আজকের পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলে আর কোনো আন্দোলন বা এই নামে কোনো ব্যানার থাকবে না, কোনো প্ল্যাটফর্ম থাকবে না। এরপরে কোনো এক অজানা কারণে আপনি দেখবেন কিছুদিন আগেও এই জাতীয় নাগরিক পার্টির নতুন কমিটি হয়েছে, সেই কমিটিতে দায়িত্ব নিয়েছেন রিফাত রশিদ প্রেসিডেন্ট হিসেবে, এবং এই রিফাত রশিদ জাতীয় নাগরিক পার্টির আবার জয়েন্ট সেক্রেটারি বা যুগ্ম সদস্য সচিব একই সাথে। এখন আমার প্রশ্ন, যে পার্টির ব্যানার বা যে সংগঠনের ব্যানার তাদের পার্টি প্রধান নাহিদ ইসলাম নিজেই বিলুপ্ত ঘোষণা করেছিলেন, নিজেই সেটাকে ধরেন যে মানে বিলুপ্ত করে দিয়েছিলেন, রিজাইন করেছেন ওখান থেকে, কে মনে হয় এনসিপি থেকে রিজাইন করে বোধহয় পদটা নিয়েছেন। জি না না, রিজাইন করা না করা আমি জানি না, আমার প্রশ্ন তো সেখানে না। আমার প্রশ্ন হচ্ছে, যে ব্যানারটি, যে সংগঠনটি তাদের পার্টি প্রধান ধরেন যে আপনার বিলুপ্ত ঘোষণা করলো, ঠিক এরকম একটি সংগঠনে আবার তাদের পার্টির 2 জন নেতা কিভাবে সেখানে গিয়ে দায়িত্ব নেই? তার মানে কি তারা জনগণের সাথে প্রতারণা করছে না, ভেলকিবাজি করছে না? আমার তো মনে হচ্ছে জাতীয় পার্টি এই ব্যানারটাকে, জাতীয় নাগরিক পার্টি এই ব্যানারটাকে জিয়ে রেখে তারা তাদের এই সমন্বয়কদের চাঁদাবাজিতে আসলে মানে লিপ্ত রেখেছেন কিনা এই আপনার কথা। আমার মনে হয় কথা জমে আছে ফরিদুল হকের কাছে। আমি তার আগে একটু আপনাকে একটু জিনিস, উমামা ফাতেমা যিনি আপনাদের সঙ্গেই ছিলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলেন, তার একটি স্ট্যাটাস যেটি আজকে ভাইরাল হয়েছে, আমি পুরোটা পড়বো না। ওই যারা তাদের একজনের ব্যাপারে বলা হচ্ছে যে রূপায়ণ টাওয়ারে তারা নিয়মিত আসা যাওয়া করেছেন এবং
আপনাদের সামনেই তিনি অত্যন্ত উচ্ছৃঙ্খল আচরণ করেছেন রিয়াদ নামের ছেলেটি, এবং তাকে ছিল, এবং তারা বলছে যে এই উচ্ছৃঙ্খল একটি গ্রুপ এখন রূপায়ণ টাওয়ারেই আশ্রয় নিয়েছে, উনি সেটা বলছেন। আমরা যদি শেষে যাই, এত পুরোটা পড়বো না, যে ইস কত নিষ্পাপ, সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো তারা আবিষ্কার করেছেন এই ছেলেগুলো আজ কিভাবে চাঁদাবাজি করলো, তারা জানতো না। অত্যন্ত দুঃখিত বন্ধুরা, বলতে হবে এই প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেলো। উনি বলছেন ঠিকমতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীর। এই কথাটি অনেকেই বলছেন। আমরা কিন্তু রিলেশনটা এস্টাবলিশড, বৈষম্য বিরোধী আন্দোলন, এনসিপি, গণতান্ত্রিক ছাত্র শক্তি, ছাত্র সংসদ, এরা বাইরের কেউ বা আলাদা আমাদের না, সে দায়িত্ব না। তাহলে কোন দিকে যাচ্ছে? আমরা যদি হাসনাত আবদুল্লাহর বক্তব্যটা একটু ফাঁকে দেখাতে পারি বা দেখাবো, উনি বলছেন এনসিপি কোনো চাঁদাবাজদের সংগঠন না। আপনি কিভাবে এস্টাবলিশ করবেন এই কথা? আচ্ছা, আমি উমামার থেকে আসি। উমামার ব্যাপারে আসলে মন্তব্য করা একটু মানে কি বলে বিব্রতকর, কারণ উমামা গণ অভ্যুত্থানের ফেস, গণ অভ্যুত্থানের নেতা, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে, আমি নিজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো পর্যায়ের কোনো কিছুর সাথে আসলে সংযুক্ত কখনোই ছিলাম না, সুযোগও ছিল না, তো এটা নিয়ে আসলে মন্তব্য করাটাও একটু ডিফিকাল্ট। তো উমামার ব্যাপারটা আমি যেটা মানে বাইরে থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে যেই কমিটিগুলো হয়েছে, আজকে তো কমিটিগুলো সব বিলুপ্ত করা হয়েছে, যেই কমিটিগুলো সারা দেশে হয়েছে সেই কমিটিগুলো যখন হয়েছে তখন উমামা খুবই প্রভাবশালী একটা দায়িত্বশীল জায়গাতে উমামা ছিলেন, এবং উনি ওই সময়ে কেন উনি এগুলো সামনে আনেননি, ওনার দায়িত্বশীলতার জায়গা থেকে এটা উনি মানে না এনে ভালো করেছেন কিনা, এবং আজকে যখন একটা ঘটনা সামনে এসেছে উনি নিজেকে জাস্ট নিষ্পাপ প্রমাণ করার জন্য আসলে এই ধরনের স্ট্যাটাস দিলেন কিনা, এই প্রশ্ন ওনাকেও, এই জবাব ওনাকে দিতে হবে। পাপ নিয়ে সন্দেহ আছে? না, সন্দেহের ব্যাপার না, এই জবাব ওনাকে দিতে হবে, কারণ উনি কাকে প্রশ্ন করছেন, উনি তো দায়িত্বশীল জায়গাতে ছিলেন, উনি সবচেয়ে অন্যতম প্রভাবশালী জায়গাতে ছিলেন, উনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ছিলেন। এইটা তো আমি ওনাকে প্রশ্ন করব, উনি অন্যদেরকে কেন প্রশ্ন করছেন, আমিও ওনাকে প্রশ্ন করছি এটা, যে উনি তখন কি করেছেন, উনি তখন কেন আওয়াজ তোলেন নাই? ওনাকে কি কেউ ভয়ভীতি দেখিয়েছিল? সেটাও তাহলে ওনার এখন বলা উচিত যে ওনাকে ভয়ভীতি দেখানো হয়েছিল, এই জন্য উনি আওয়াজ তোলেন নাই, অথবা ওনাকে কেউ হুমকি দিয়েছিল সেই জন্য উনি আওয়াজ তোলেন নাই। এটা আসলে রেলেভেন্ট না। মানে যখন একটা ওনার সময় দেওয়া যে কমিটিগুলো ধরে নেই, ওনার সময় যে কমিটিগুলো ছিল ধরে নেই, আমি বলি তাহলে বোঝা যাচ্ছে যে ওখানে প্রবলেম ছিল, যদি সে দূর করতে চাইতো করতে পারতো। তাহলে আপনার এনসিপিতে গাজী সালাউদ্দিন আছেন, আপনার হান্নানরা আছেন। গাজী সালাউদ্দিন নাই, গাজী সালাউদ্দিন আপাতত সাময়িক অব্যাহতিতে আছেন, ছিলেন তো? জি ছিলেন। তাহলে আবার এদিকে ছাত্র শক্তি, ছাত্র গণতান্ত্রিক ছাত্র সংসদ, তাদের লোকজনও আছেন। তাহলে আপনি ওষুধ দেবেন কোথায়? কোথায় হাসনাত আবদুল্লাহ বলে এখানে চাঁদাবাজরা নেই? কিভাবে বলেন আপনারা? না, চাঁদাবাজরা নেই ধরেন আপনারা বলছেন, আপনি খেয়াল করেন, আপনি চট্টগ্রাম থেকে কক্সবাজার থেকে আপনাদের বক্তব্য যদি পুরোটাই শুনি, আপনাদের ভয়েস একটা, চাঁদাবাজদের দূর করবেন, বাট আপনার ঘরের ভিতরে চাঁদাবাজ। ঘরের ভিতরে চাঁদাবাজ ধরেন, এইটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এমন একটা ব্যাপক মাত্রার পরিবর্তন এখানে ঘটেছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে। এত মানুষ রাজনীতিতে এসেছে, রাতারাতি এটা রেকটিফাই করে রাতারাতি কারো পক্ষেই এটা করা কি সম্ভব কিনা আপনি আদৌ এটা চিন্তা করে দেখেন, যে 1 বাই 1 কারো পক্ষে এটা করা সম্ভব কিনা, কে যে কোথায় চাঁদাবাজি করতেছে রাতারাতি। এটা তো আপনি তো ওই প্রসেস রাতারাতি এস্টাবলিশ করতে পারবেন না, যে 1 বাই 1 চেক করে ঢুকাবেন যে এখানে কে আসতেছে, সে চাঁদাবাজরা ভালো। এটা তো আসলে যখন অ্যাকশন হচ্ছে, যখন আপনাকে যেটা দেখতে হবে যে আপনি চাঁদাবাজকে শেল্টার দিচ্ছেন কিনা, এটা আপনাকে প্রথমত দেখতে হবে। আপনি শেল্টার দিচ্ছেন কিভাবে? যদি প্রকাশ না হতো, আমরা যদি এই ভিডিওটা দেখবো, সেটা তো স্পষ্ট যে 7 লাখ টাকা নিচ্ছে, কত লাখ টাকার কথা, সেটার তো ওইটা নোটেড, ওটাকে আপনি চাঁদাবাজি বলতে পারেন না। এখানে আরেকটা জিনিস আমরা ব্যাখ্যা দিয়েছি, এটা আরেকটা জিনিস বলতে হবে, আরেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, চাঁদাবাজি এবং ডোনেশনকে আপনি এক করে ফেলছেন। রাজনৈতিক দল, আমি বলি, আমাকে শেষ করতে দেন ভাই, আমাকে শেষ করতে দেন। রাজনৈতিক দল এবং রাজনৈতিক দল কিন্তু ডোনেশনে চলবে। রাজনৈতিক দলের ধরেন ফারুক ভাই, উনি যে রাজনৈতিক দল চালান, ধরেন এই বিভিন্ন জেলায় বিরাট সমাবেশ করে বেড়াচ্ছেন, কোথায় টাকা পাচ্ছেন? টাকা কোথায় পাচ্ছেন? ওনারা ইনকাম করেন, ওনাদের বিজনেস আছে, সেটা তো নাই। ওনারা চাঁদাবাজি করেন ফারুক ভাই? না, আমি আপনাকে উত্তরটা শেষ করতে দেই ভাই, প্লিজ ইন্টারাপ্ট করেন না, আমি আপনাকে উত্তরটা দেই, আমি ওনার পক্ষে উত্তরটা দিচ্ছি। ওনাকে অবশ্যই ডোনেশন নিয়ে এই কাজগুলো করতে হবে। ডোনেশন এবং চাঁদাবাজির মধ্যে পার্থক্য আছে, সেটাকে আপনাকে আগে আইডেন্টিফাই করতে পারতে হবে। চাঁদাবাজি হচ্ছে সেটা যেটা আপনি রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে
আপনি কাউকে ভয় দেখিয়ে কাউকে ঠেকিয়ে যখন আপনি আদায় করবেন সেটা চাঁদাবাজি। রাষ্ট্র ক্ষমতা ক্লিয়ার, সেটা হচ্ছে চাঁদাবাজি। এখন এবং রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে চাঁদাবাজকে আপনি শেল্টার দিবেন, সেটা চাঁদাবাজি। কিন্তু আপনার দল চালাতে গেলে আপনি বিভিন্ন মানুষের কাছ থেকে ডোনেশন চাইবেন, তারা স্বেচ্ছায় ডোনেশন দিবে, সেই ডোনেশন একটা প্রক্রিয়া করে ম্যানেজ করবে, কোত্থেকে ডোনেশনটা আসতেছে সেটা রিটার্ন আপ থাকবে, কোথায় খরচ হচ্ছে সেটার একটা হিসাব থাকবে, রাজনৈতিক দল হ্যাঁ এটা ক্লিয়ার থাকবে। সেটাকে আপনি চাঁদা বলতে পারেন না, সেটাকে চাঁদাবাজি বলতে পারেন না। সরকার ছাড়া আর কেউ চাঁদাবাজি করার সক্ষমতাই নেই আপনার কথায়, তাই তো? রাষ্ট্র ক্ষমতা কার আছে? অন্তর্বর্তী সরকার আছে। তাহলে আপনার কথা মতো প্লিজ আমাকে প্রশ্ন করতে দেন। আপনার কথা মতো আমি যদি বলি, আমি তো ঘরের ভিতরে খুঁজবো না, রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করার সক্ষমতা অন্তর্বর্তী সরকার আছে। এই সরকারের ছাড়া আর কারোর তাহলে চাঁদাবাজির সক্ষমতা নাই। আপনার কথা এখানে একটা মজার জিনিস আছে, এখানে একটা মজার জিনিস আছে। মজার জিনিস এবং হচ্ছে এনসিপি কিন্তু বলা হয় কিংস পার্টি, খেয়াল করবেন। এটা একটা মজার জিনিস আছে, এখানে একটা মজার জিনিস হচ্ছে যে এনসিপি কে কিংস পার্টি বা এটা বানাইছে আপনাদের মিডিয়া। বানানোর কারণে অনেকেই মনে করছে যে এই কিংস পার্টিকে ব্যবহার করে বোধহয় চাঁদাবাজি করা যায়। তারা এখানে ঢুকে গেছে, ঢুকে যেয়ে তারা এই চাঁদাবাজি করার চেষ্টা করছে, চেষ্টা করে ধরা খাইছে। যদি এটা কিংস পার্টি হইতো তাহলে তো পুলিশ, আপনি ধরেন মনে করেন আওয়ামী লীগের যে চাঁদাবাজরা ছিল তাদেরকে কি পুলিশ ধরতো? ধরে নাই তো। তার মানে হচ্ছে যে এনসিপি কিংস পার্টি না, এবং এটা একটা ফেক বানানো হয়েছে, ফেক একটা ধরেন কি বলে যে একটা প্রজেকশন তৈরি করা হয়েছে যেটা একটা কিংস পার্টি। তাহলে অন্তর্বর্তী সরকারের বাইরে কারা চাঁদাবাজি করতে পারে? আমি সেটা জানতে চাই আপনার কাছে। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে, রাষ্ট্র ক্ষমতা তার কাছে নেই, আছে। এটাই আপনার মজাটা হচ্ছে এইখানে, এটা আপনাকে বুঝতে হবে। রাষ্ট্র এবং সরকার আলাদা জিনিস। এটা প্রথমবারের মতো বাংলাদেশে ফাংশন করতেছে, প্রথমবারের মতো। রাষ্ট্র এবং সরকার এক না। ব্যাখ্যার চেয়ে আমি স্পেসিফিক জানতে চাই আপনার কাছে। বুঝলাম না। ব্যাখ্যার চেয়ে স্পেসিফিক ব্যাখ্যাটা দিলেও তো আপনি স্পেসিফিক জানলে জিনিসটা তো ধরেন ভুল রিড করবে, তো আপনাকে ব্যাখ্যা দিতে হবে। তো আপনি খেয়াল করে দেখেন, ধরেন বাংলাদেশের জুডিশিয়ারি, বাংলাদেশের আইনের সর্বোচ্চ কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল, উনিকে বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করে এসে উনি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নিয়েছেন। উপদেষ্টা দুইজনকে বলেন, আপনি যদি এটা বলেন তাহলে আপনাদের তিনজন উপদেষ্টা তো এনসিপির লোক না, বিএনপির উপদেষ্টা আছে, সেটাই বলি। সুতরাং সবাই এনসিপির লোক না, এনসিপির লোক না। আপনি এটা মিস্টেক করেন। না, এক কথা নয়, আমি আপনাকে বলি, এক কথা নয়, যখন গোপালগঞ্জে ঘটনা ঘটে, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কন্ট্রোল রুমে কেন গিয়েছিলেন? তার কি রাইট আছে, জুরিসডিকশন আছে ওখানে যাওয়ার? উনি সরকারের উপদেষ্টা, কন্ট্রোল রুম আপনি বলেন স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য, তিনি সরকার উপদেষ্টাকে কন্ট্রোল রুমে যে ওইটা নিয়ন্ত্রণ করতে পারে? এখানে তো একটা সিরিয়াস সিচুয়েশন, এখানে একটা সিরিয়াস সিচুয়েশন। এটা কি তার কাজ? হারুন ভাই, আমি আরেকটা স্পেসিফিক প্রমাণ দেই। যেমন ধরেন সরকারের সে পার্ট অফ গভর্নমেন্ট হলেও তাদের প্রত্যেকের স্পেসিফিক ডিপার্টমেন্ট আছে। যেমন ধরেন আমাদের মাইলস্টোনে যে বিমান দুর্ঘটনা আমরা মর্মাহত, এই বিমান দুর্ঘটনার পরে সারা বাংলাদেশে আওয়াজ উঠলো যে আগামীকালকের এইচএসসির যে পাবলিক পরীক্ষা এটা স্থগিত করা হোক। কিন্তু কোনো এক অজানা কারণে শিক্ষা উপদেষ্টা কর্ণপাত করলেন না। কিন্তু আমরা অজানা কারণে রাত ৩টার দিকে দেখলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, হি ইজ এ আপনার এলজিডি অ্যাডভাইজার, সেই স্থানীয় সরকার উপদেষ্টা, নট এডুকেশন অ্যাডভাইজার, সে তার ফেসবুকে পোস্ট করছে যে আগামীকালকের পাবলিক যে এইচএসসি পরীক্ষা এটা স্থগিত করা হয়েছে। আমার প্রশ্ন, সে কে? সে তো শিক্ষা উপদেষ্টা নয়। তাহলে সে যখন এই সরকারের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার ডিপার্টমেন্টাল অ্যাকশনের জায়গা থেকে না হওয়া সত্ত্বেও সে সিদ্ধান্ত জাতিকে জানায়, দ্যাট মিনস বুঝতে হবে হি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যাডভাইজার এবং হি লিড দ্য গভর্নমেন্ট। এই সরকারকে তারা লিড দেয়। সুতরাং সেই জায়গা থেকে আমরা বলতে পারি তারা যদি ওই নাগরিক পার্টি বা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হয়ে এই সরকারে অন্তর্ভুক্ত না হয়ে থাকে, এত প্রভাব সেখানে বিস্তার করা বা এক্সারসাইজ করা আমরা শুনবো এবং ফরিদ ভাইয়ের কাছে ফিরে আসবো, কারণ তাকে আরো সময় দেওয়া প্রয়োজন। যেখানে শিক্ষা উপদেষ্টা নিজে বলেছে যে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, আমরা এই সিদ্ধান্ত নিতেই পারবো না। জি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। একটা উত্তপ্ত আলোচনার মধ্য দিয়ে আমরা ব্রেক নিয়েছিলাম। এই উত্তপ্ত আলোচনাটাকে একটু ঠান্ডা করার জন্য একটু ভিডিও দেখে তারপরে আমরা সরাসরি সিনথিয়া জাহিন আয়েশার কাছে যাব। জি, একটু ভিডিওটা দেখাতে পারবেন? এটা হচ্ছে কি এখানে 7 লাখ টাকা আছে ভাইয়া। হ্যাঁ, 10 থাকার কথা ছিল, মানে একটু ক্রাইসিস মনে বুঝেন না, ব্যাংকও দিতে চায় না। 7 লাখ টাকা আছে। ভাইকে বলছেন কিছু? হ্যাঁ বলছি, 7-এর কথা বলছেন? হ্যাঁ আমি বলছিলাম ওনাকে, কিন্তু 7 আছে আপাতত। আচ্ছা, মানে এটা ভাই জানে তো 7 আছে এখানে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। সিনথিয়া, শুনতে পাচ্ছেন আমাকে? জি, শোনা যাচ্ছে। আপনি শুরুতেই ব্রেকের আগে বলতে চাচ্ছিলেন, যদি সেখান থেকে শুরু করেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাপারে আপনি কথা বলতে চাচ্ছিলেন।
আচ্ছা আচ্ছা, এখানে আসলে ফারুক ভাইয়ের কথার মধ্যে যেটা উঠে আসলো যে গোপালগঞ্জের বিষয়ে যখন আহ ই করা হচ্ছিল, মনিটরিং করা হচ্ছিল, সে আসলে মনিটরিং রুমে কি করে তার একটু তথ্যের বিষয় আসলে হয়তো বা সে জানে না। সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিসিশন মেকিং যে বডি আছে, সেই বডির সেক্রেটারি হিসেবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দায়িত্ব পালন করছে, এবং জনপ্রশাসনের যে ডিসিশন মেকিং বডি আছে সেখানে মাহফুজ আলম ভাই আসলে দায়িত্ব প্রাপ্ত আছে, তিনি দায়িত্ব পালন করছে। তো সেই জায়গা থেকে তাদের আসলে ওইখানে কাজ, আমার যতটুকু ধারণা, আই এম নট শিওর, হয়তোবা সেই জায়গা থেকে আসলে তিনি ওখানে গিয়েছেন কিংবা ওখানে উপস্থিত ছিলেন। এবং আরেকটা বিষয় তিনি উল্লেখ করলেন যে আহ কি বলে, এটা আসলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হয়তো বা ওনার কথা মতো যেটা বললেন যে শিক্ষা উপদেষ্টার ওই দিন পরীক্ষা বাতিলের যে বিষয়টাকে কেন্দ্র করে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং রাত 3টা বাজে যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা মাহফুজ আলম আসলে তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এটার একটা নির্দেশনা দেয়, সেটাকে উল্লেখ করে তিনি বললেন তারা হয়তোবা কি বলে আসলে উপদেষ্টা পরিষদের মধ্যে সব থেকে পাওয়ারফুল উপদেষ্টা। এটা আসলে বলার কোনো অপেক্ষাই রাখে না যে তারা আসলে এইটা হওয়া উচিত। তারা যদি নাও হয়ে থাকে, অনেক অনেক সময় তারা তাদের ব্যর্থতার কথা বলে কিংবা স্বীকার করে যে 2 ডজন উপদেষ্টার মধ্যে 2জন ছাত্র উপদেষ্টা। আমার কাছে মনে হয় এই 2 ডজন ছাত্র, মানে 2 ডজন উপদেষ্টা পরিষদের মধ্যে, উপদেষ্টা মন্ডলীর মধ্যে 2জন ছাত্র উপদেষ্টা আছে যারা সরাসরি এই রক্তের ম্যান্ডেট নিয়ে, এই মানুষের হাজার হাজার মানুষের ম্যান্ডেট নিয়ে আসলে তারা ক্ষমতায় কিংবা এই উপদেষ্টা পরিষদে আছে। সেই জায়গা থেকে আসলে তাদের হওয়াই উচিত সব থেকে পাওয়ারফুল উপদেষ্টা, যারা সরাসরি জনগণের ম্যান্ডেটের সাথে যুক্ত এবং জনগণের সাথে যুক্ত। আর ছাত্রদের বিষয়টা যেখানে আসলে ওই দিনের যে পরিস্থিতিটা হয়েছিল, যে ছাত্রদের বিভিন্ন আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা নটরডেম, তারপর বেগম বজরুন্নেসা সরকারি মহিলা কলেজ, তারপর চট্টগ্রামের বিভিন্ন ক্যাম্পাস গুলো থেকে যখন গণহারে আসলে পরীক্ষা বয়কট করা হচ্ছিল, সেই মুহূর্তেও দাঁড়িয়েও আসলে আমরা পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কাছাকাছি। এবং এই মুহূর্তে আমরা লাস্ট আপডেট যেটা জানতে পারি যে আসলে মাহফুজ আলম ভাই উনি সরাসরি শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করে ওনাকে বিষয়টাকে উপস্থাপন করেছে, বলেছে, বুঝিয়েছে, এবং পরবর্তীতে বিষয়টাকে ওনারা একটা আমার মনে হয় অনেকটাই স্পষ্ট হয়েছে আপনার কথা, আমার মনে হয় স্পষ্ট হয়েছে। তো আপনি কি সর্বশেষ ভিডিওটা দেখছেন? এখানে আরেকটা লাইনে একটু আমি অ্যাড করতে চাই। সেখানে হচ্ছে যখন শিক্ষার্থীদের কোনো দাবি কিংবা কোনো চাওয়া পাওয়া উত্থাপিত হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু সর্বপ্রথম মানে ছাত্র উপদেষ্টাদেরকেই সব থেকে বেশি রিলেভেন্ট করি এই দাবিগুলো আদায়ের ক্ষেত্রে, যে তারা কেন কথা বলে না, তাদের এখানে শিক্ষার্থীদের দাবি আদায়গুলোর ক্ষেত্রে তাদের আসলে কথা বলা উচিত। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে গত আসলে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে যেই মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে ভূমিকাটা, তারা আসলে এক্স্যাক্টলি ছাত্র প্রতিনিধিদের ভূমিকাটাই পালন করেছে। আসবো আপনার সঙ্গে, আবার আসবো। জি, ফরিদুল হক, আপনার কাছে একটু অ্যাড করে আমি সেই জায়গায় যেতে চাই। আপনি তো ভিডিওটা দেখেছেন, সেটা নিয়ে আপনার কথা বলার কথা। গুলশানের আরেকটি ঘটনা যেখানে 7 লাখ টাকা নেওয়ার দৃশ্য, ইমামুর রশিদের সেখানে কথা হচ্ছিল আরো বেশি দেওয়ার, পরিস্থিতি খারাপ। এর যদি আরো ব্যাকগ্রাউন্ড বলি, পরে কিন্তু সংবাদ মাধ্যমে আরো এসছে যে উনি সার্জিস আলমের সঙ্গে দেখা করতে গিয়েছিল, রূপায়ণ টাওয়ারে দেখা হয়নি, নানা বিষয়। এর সঙ্গে আপনার ওই বিষয়টাও আপনি একটু ক্লিয়ার করবেন যে রাষ্ট্র ক্ষমতায় সাইলেন্টলি বা ডিপ স্টেট কিভাবে আছে। আমি যেটা বলছিলাম আপনাকে, যে আমি বারবারই বলি যে রাষ্ট্র ক্ষমতার তো রয়েছে অন্তর্বর্তী সরকার, আর কার কিভাবে থাকে, দুটো মিলিয়ে যদি আপনি বলতেন। এই ভিডিওটার ব্যাখ্যাও আপনার কাছে জানতে চাই। এটা কি ফেক কোনো ভিডিও? না, এটার ব্যাখ্যা আমরা অলরেডি দিয়েছি। এটা হচ্ছে যে কি বলে যে এটা নোটেড ডোনেশন, এটা আমাদের অ্যাকাউন্টসে আছে, এটা নোটেড ডোনেশন। এবং উনি যে একটা ভিন্ন উদ্দেশ্যে এটা দিয়েছে, এটা আমরা জানতাম না, এটা আমরা পরে বুঝতে পেরেছি যখন ভিডিওটা এসেছে। কারণ এটা কিন্তু অনেক আগের, এবং এটা আসছে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সময়, যখন আমাদের জুলাই পদযাত্রা চলতেছে, এবং এটা বেশ একটা ভালো সাড়া পাচ্ছে। তখন আমরা এটা বুঝতে পারছি যে এটা আসলে একটা ট্র্যাপ ছিল। তো কিন্তু এটা আমাদের অ্যাকাউন্টে ইন্টারাপ্ট করতে চাই না, তবু আপনি বলছেন জুলাই পদযাত্রায় ভালো কিছু ডোনেশন আসছে। আমরা একটা বলছেন এই 7 লাখ টাকার একটা ডোনেশন, হয়তো ওনার ভিন্ন এক্সপেকটেশন ছিল, আপনাদের নোটেড। তো এটা কি কখনো প্রকাশ করবেন বা বলা সম্ভব? নিশ্চয়ই আমরা জুলাই পদযাত্রায় এরকম কি রকম ডোনেশন আপনারা? নিশ্চয়ই আমরা প্রকাশ করব যে কত এসেছে, আমরা কি খরচ করেছি, কিভাবে খরচ করেছি, কোথায় কোথায় খরচ হয়েছে। এটা পদযাত্রা শেষ হলে আমরা নিশ্চয়ই এটা একেবারে পাবলিকলি এটা প্রকাশ করা হবে। এটা পাবলিকলি প্রকাশ করা। এর আগে কিন্তু যখন আপনারা প্রথম ইনোগ্রেট প্রোগ্রাম হয়েছিল মানিক মিয়া, তখনও বলছিলেন। এরপরে যখন আপনার পাঁচতারা হোটেলে আপনারা যখন ইফতার পার্টি করেছিলেন, তখনও বলেছিলেন যেগুলো প্রকাশ করবেন, এখনো কিন্তু করেননি। প্লিজ কন্টিনিউ। জি,
আরেকটা কি প্রশ্ন ছিল আপনার? যে রাষ্ট্র, আমি বলছিলাম যে রাষ্ট্র ক্ষমতায় কারা আছে, রাষ্ট্র ক্ষমতায় আমি দেখছি তো অন্তর্বর্তী সরকার আছে, তা আপনি বলছেন রাষ্ট্র ক্ষমতা না থাকলে বা ব্যবহার করেই চাঁদাবাজি করা হয়, তো সেটি তো এছাড়া কাউকে দেখি না। তো আমি প্রপোজিশন ড্র করেছিলাম যে তাহলে চাঁদাবাজি করলে অন্তর্বর্তী সরকারের লোকজন করে, আর তো কেউ করে না, তাহলে কেন বিএনপির বিরুদ্ধে এনসিপি অভিযোগ করছে, কেন এনসিপির বিরুদ্ধে একটা দল অভিযোগ করছে, কেন গণ অধিকার পরিষদের বিরুদ্ধে, তো এরা তো সবাই একদমই নিষ্পাপ পবিত্র, তাদের বিরুদ্ধে কেন চাঁদাবাজির অভিযোগ আসবে? অন্তর্বর্তী সরকারের প্রথমত কোনো দল নাই, এই জন্য অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি করতে পারে না, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এর বাইরে বাংলাদেশে পলিটিক্যাল ইকোনমি বলে একটা ব্যাপার আছে, যে যে জায়গাগুলো থেকে আসলে চাঁদাবাজি কিংবা ধরেন পলিটিক্যালি ধরেন টাকা তৈরি হয় কিংবা টাকা আর্ন হয়, সেই জায়গাগুলো নিয়ন্ত্রণ করার জন্য কি পরিমাণ সাংগঠনিক এবং পেশি শক্তির ক্ষমতা দরকার এটা আপনার ধারণা করতে পারি, এটা আমি ব্যাখ্যায় যাচ্ছি না, ব্যাখ্যা গেলে আবার আপনি আটকে দিবেন। এই ধরনের শক্তি, এই ধরনের সক্ষমতা বাংলাদেশে বিএনপির যদি ধরেন 95 থাকে, বাকি সবার মিলে ফারুক ভাই সহ আমরা যারা আছি বাকি সবার মিলে 5ও নেই, তাহলে চাঁদাবাজি এবং এই ধরনের টেন্ডারবাজি দখলবাজি কারা করতে পারে এটা একদম পরিষ্কার, এটা একদম পরিষ্কার। কিন্তু হয় কি, যেটা হয় যে ধরেন মনে করেন যে মানে জিনিসগুলো তো আমাদের যেটা হয় যে আপনারা মিডিয়াতে কাজ করেন, মিডিয়া তো একটা সম্মতি উৎপাদনের যন্ত্র, একটা আলাদা এস্টাবলিশমেন্ট। রাষ্ট্র ক্ষমতা মানে তো শুধু তো ধরেন সরকার না, রাষ্ট্র ক্ষমতা মানে হচ্ছে যে আপনার ধরেন আমলাতন্ত্র, রাষ্ট্র ক্ষমতা মানে হচ্ছে পুলিশ, রাষ্ট্র ক্ষমতা মানে হচ্ছে যে মিলিটারি, রাষ্ট্র ক্ষমতা মানে হচ্ছে বিজনেস কমিউনিটি, অলিগার্ক যারা, এরকম বহু কিছু মিলিয়ে আসলে রাষ্ট্রটা ফাংশন করে। এখন এই কোথায় কোথায় কার কতটুকু ধরেন দখল আছে, বিএনপি ছাড়া, যেহেতু এখন আওয়ামী লীগ নাই, বিএনপি ছাড়া বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতাই তো কারো নেই, পুরনো রাষ্ট্র যেটা এখনো বহাল আছে। সেটা যদি আপনি বলেন তো নাসির সাহেব, আপনাদের নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব বলছেন যে সক্ষমতা এতই বিএনপি 50 সিটও পাবে না, এবং নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব বলেন তারা 200 সিট পাবেন, তো সেই হিসেবে তো এনসিপি অনেক বেশি জায়গা সম্ভাবনা আছে, খুবই সম্ভাবনা আছে, সম্ভাবনার সাথে এটা ভোটের না, এই সম্ভাবনা তো হাওয়া থেকে আসে না, ভোটের প্রশ্ন, অবস্থানটাও আছে, ভোটের প্রশ্নের সাথে এই সক্ষমতাকে আপনি কেন মিলাচ্ছেন? কারণ ভোটাররা তো এটা করছে না, এটা তো করছে সংগঠন, ভোটাররা করছে না। আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশে 35 থেকে 40% নতুন ভোটার, এই ভোটাররা কোথায় ভোট দিবে এটা কি আমরা জানি? এটা তো আমরা এখনো জানি না। কিভাবে আমরা ধরে নিচ্ছি এটা বিএনপি কে ভোট দিবে, শুধু বিএনপির পেশি শক্তি আছে বিধায় বিএনপি কে এটা ভোট দিবে? এটা তো নাও হতে পারে, কারণ ভোটটা তো যদি সুষ্ঠু হয়, বিএনপির পেশি শক্তি আছে, জনসমর্থন নাই, তাই আপনি বলছেন? না না না, পেশি শক্তি আছে, জনসমর্থন হয়তো বা আছে, এটা ভোটের মাঠে আমরা দেখবো, জনসমর্থন হয়তো আছে, এটা আমরা ভোটের মাঠে দেখবো, কিন্তু তার পেশি শক্তি আছে এটা তো আমরা স্বীকার করি। পেশি শক্তি যে কারণ সে এখন বাংলাদেশে যারা এক্সিস্ট করে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছে, পেশি শক্তি নাই, আমরা তো একদমই নতুন দল না, পেশি শক্তি নাই। পেশি শক্তি কোত্থেকে তৈরি হবে? এখন তো সংগঠনই তৈরি হয় না, পেশি শক্তি কোত্থেকে তৈরি হবে? সংগঠন তো মাত্র গুছাচ্ছি আমরা। ফারুক হাসান, আমরা পেশি শক্তি নাই এনসিপির, ক্লিয়ার একটি নিষ্পাপ দল, এটা তো বলছেন মানে উমামা ফাতেমা বলছেন নিষ্পাপ, কত নিষ্পাপ। এবং আমি আরো বলি, এই যে ভিডিওটির ব্যাখ্যা দিল, রাস্তাঘাটে কিভাবে ডোনেশন নেয় নাকি একটু বলেন। আমি একটু আসলে পিছন দিক থেকে সংক্ষেপে বলবেন করতে চাই। জি জি, এই যে উমামা ফাতেমা, আমাদের ফরিদুল হক ভাই খুব চমৎকার ভাবে বলেছেন যে আসলে উমামা ফাতেমা এর আগে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তিনি দায়িত্বে থাকাকালে কেন এই অভিযোগগুলো উত্থাপিত হলো? নট অনলি দ্যাট, যে এই কমিটিগুলো ওনার সময় দাও, এই কমিটিগুলো ওনার সময় দাও। উমামা ফাতেমা দায়িত্বে থাকাকালে এই অভিযোগগুলো আসছে, ইভেন সে এই অভিযোগগুলো নিয়ে ফেড আপ ছিলেন, এবং তৎকালীন সময়ে সে বারবার তাদের পার্টির যে হাইকমান্ড, এই হাইকমান্ডকে বারবার বলেছে যে অমুক জায়গায় চাঁদাবাজি হচ্ছে, অমুক এটা করতেছে, মানে সেগুলো নিয়ে ফেড আপ। এবং এই বিষয়গুলো যখন তাদের হাইকমান্ড সুরাহা করতে ব্যর্থ হয়েছে বা করে নাই, তখনই কিন্তু উমামা ফাতেমা পদত্যাগ করেছে। আমরা এইখান থেকে শুরু করব। এবার আসেন এই যে এত চাঁদাবাজ তাদের এই উমামা ফাতেমা পদত্যাগ করেন না, আপনারা একটু তথ্য শিওর হন। সে অব্যাহতি নিয়েছে? না না, উনি অব্যাহতি নেন নাই, উনি নতুন কাউন্সিলে ভোট দিয়ে নতুন কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে উনি চলে গেছেন। না না, উনি ভোট দিয়েছেন নতুন কাউন্সিলে, এখন যে কাউন্সিলে উনি ভোট দিয়েছেন, এই প্ল্যাটফর্মে কেন নেই সে একটা বিস্তারিত লেখা লিখছে এবং সেই বিস্তারিত সেখানে তুলে ধরছে, এবং সে বলছে যে আমি আজকে থেকে এই প্ল্যাটফর্মে আর থাকবো না। আমরা এটা বিস্তারিত শুনবো, তার আগে আরো একটি ব্রেক নিতেই হচ্ছে আমাদের, আরো একটি বিরতি নিচ্ছি, ফিরে আসবে একটু পরেই। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আমরা শুরু করব বলেছিলাম ফারুক হাসান মুখপাত্র গণ অধিকার পরিষদ দিয়ে। তার আগে আমরা হাসনাত আব্দুল্লাহর একটা ভিডিও দেখে নেই। এনসিপি কোনো চাঁদাবাজের দল নয়, এনসিপি কোনো চাঁদাবাজের দল নয়। আপনি এখন আপনারই টার্ন ফারুক ভাই, এবং আপনি কথা বলছিলেন যেটি আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম, ওই যে একটি
গাড়ি থেকে ওইভাবে প্রকাশ্যে এইভাবে গোপনে কিছুটা এই 7 লাখ টাকা ভাইয়ের সাথে কথা হয়েছে কিনা, পর এটা কি ঠিক ডোনেশনের স্টাইলে আপনাদের সংগঠনের সাথে পড়ে কিনা, ওনাদের সংগঠনের পড়ে কিনা সেটা আমরা জানবো। আপনাদের সংগঠনকে এইভাবে নেয় না? আমাদের সংগঠনের যে আমাদের রাজনৈতিক বা আমাদের যে সাংগঠনিক কার্যক্রম, আমাদের একবারে আয় ব্যয় এটা পরিষ্কার। আমরা আমাদের সদস্য যারা, আমরা প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট আমরা দলে দিই, এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে দেশের বাইরে, তারা প্রত্যেক মাসেই একটা ফান্ড আমাদের দলে দেয়, এবং এটা একবারে সংগঠনের যে নিয়ম, এই নিয়ম মেনেই আমাদের সেই ফান্ড দিয়ে আমাদের দলীয় এবং সাংগঠনিক কার্যক্রম চলে। ইভেন আমরা এটা স্পষ্ট করে ঘোষণা দিয়েছি যে গণ অধিকার পরিষদের যে কোনো পর্যায়ের কোনো নেতা কিংবা কর্মীর বিরুদ্ধে যদি এরকম কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি কিংবা বেআইনি কোনো কর্মকাণ্ডের অভিযোগ উত্থাপিত হয় বা আসে, আমরা নিজেরা ধরে তাকে থানায় দিয়ে আসবো। একবার স্টেট ফরওয়ার্ড দিয়েছেন, একজনও দিয়েছেন না, অভিযোগ আসে নাই। ও আসে নাই, অভিযোগ দেন। সোশ্যাল মিডিয়া গণমাধ্যমের এই উর্বর ভূমিতে উর্বর একটা যুগ চলছে। আমি বলবো এরকম একটা যুগে বলি নুরু ভাই নামই তো হয়ে গেল বিকাশ নুরু, যদিও আমি আপনাকে বলি এরকম একটা সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমের একটা উর্বর সময় এখন যাচ্ছে। হ্যাঁ, মানুষ যেখানে অবাধে কথা বলতে পারছে, যে কোনো একটা বিষয় হঠাৎ করে মনে করেন যে ঘটলেও সেকেন্ডের মধ্যে কিন্তু ভাইরাল। তো এরকম একটা অবস্থায় গণ অধিকার পরিষদের বয়স মোটা দাগে 7-8 বছর। এই 7-8 বছরে মিডিয়াতে আজ পর্যন্ত আসলো না অমুক লাইনের অমুক লেয়ারের কোনো গণ অধিকারের নেতা অমুকের কাছে চাঁদা চেয়েছে বা অমুকের মাথায় পিস্তল ঠেকিয়ে বা মব সৃষ্টি করে কারো বাসায় গিয়ে চাঁদা এনেছে ইত্যাদিতে। যাই হোক, তো সেদিকে আমি যাচ্ছি না। আপনাকে আর 1 মিনিট দেব, তারপর আমি আসছি। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা যে প্ল্যাটফর্মটি রয়েছে, আজকে তারা একটা প্রেস কনফারেন্স করে তাদের সকল তৃণমূলের কার্যক্রম তারা ধরেন যে আপনার কি বলে মানে বাতিল ঘোষণা করেছে। আমার প্রশ্ন, যে সংগঠনটির বিরুদ্ধে এত এত অভিযোগ, ইভেন তাদের এই মুখপাত্র আমাদের সিনথিয়া সে নিজেও বলল যে অসংখ্য অভিযোগ আসার পরিপ্রেক্ষিতে আমরা কি করলাম, তৃণমূলের সকল শাখা কমিটি বিলুপ্ত করলাম। কিন্তু আসলে নিয়মটা কি? নিয়ম যখন একটা উইং বা একটা সংগঠনের বিরুদ্ধে এরকম নানান অভিযোগ উত্থাপিত হয়, সবার আগে ওই সংগঠনের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত হয়। কিন্তু তারা কোনো এক অজানা কারণে কেন্দ্রীয় কমিটি রেখে দিলেন। কেন্দ্রীয় কমিটি কেন রাখলেন? আমার যেটা ধারণা, চাঁদা তুলে গুলশানে ভাগ যায় রূপায়ণে, এই ধারা এই ধারা চলমান রাখার জন্যই তারা এই প্ল্যাটফর্মটি রেখে দিল কিনা, এটা আমার একটা বড় প্রশ্ন। ফরিদ ভাই যেটি বললেন, 30 সেকেন্ড, ফরিদ ভাই বললেন আমাদের পার্টি নতুন পার্টি, আমাদের পেশি শক্তি এখন হয় নাই, সুতরাং এই জন্যই আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। তো আমার প্রশ্ন, ফরিদ ভাই, আপনারা যদি এখন সদ্য ভূমিষ্ঠ হওয়া রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও এখনই যদি এই চাঁদাবাজদের কন্ট্রোল করতে না পারেন, তাহলে যখন আপনাদের পেশি শক্তি হবে, পার্টি বড় হবে, তখন তো হিউজ চাঁদাবাজ তৈরি হবে, তখন ওই চাঁদাবাজদের কিভাবে কন্ট্রোল করবেন? জি ফরিদ ভাই, আপনি এটারই জবাব দিন। জি, চাঁদাবাজ কন্ট্রোলের প্রশ্নে আমি পেশি শক্তির কথা বলিনি। আমি বলছি চাঁদাবাজি যারা করতে পারে তাদের পেশি শক্তি লাগে। বাংলাদেশে কাদের পেশি শক্তি আছে, রাজনৈতিক পেশি শক্তি, এইটা আমরা জানি। আমি কন্ট্রোলের প্রশ্নে আমি এটা বলিনি, এটা আসলে আমাকে মিসরিড করা হয়েছে, এটা আমাকে মিসরিড করা হয়েছে। আচ্ছা, আর আরেকটা আমি যেটা বলছিলাম যে এইভাবে প্রকাশ্যে একটি গাড়িতে করে ডোনেশন নেওয়া, এটা আপনারা অ্যালাউ করেন কিভাবে? আমি সেটাই বুঝলাম না। এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশনে হয়তো এটা করা হয়েছিল, এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশনে করা হয়েছিল। কারণ অনেক সময় যিনি আসলে ডোনেশন দেন কিংবা যিনি দেন তার তো একটা কমফোর্টের ব্যাপার আছে। উনি হয়তো ইমার্জেন্সির কারণে বলছে যে এখানে আমি ধরেন ডোনেশনের সিস্টেম থাকে, আমার কথা হচ্ছে যে এটা নোটেড, এটা আমাদের অ্যাকাউন্টসে নোটেড এবং এটা আমরা হিসাবে আপনি পাবেন। আপনারা পেয়েছেন 7 লাখ টাকা। আমরা এটা এখন উনি যে প্রশ্ন করলে আপনাদের পেশি শক্তি যখন বাড়বে তখন চাঁদাবাজি কিভাবে থামাবেন? পেশি শক্তি বাড়বে। আমরা তো চাঁদাবাজির বন্ধ রাজনৈতিক বন্দোবস্ত রাখতেই চাই না। আমি তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি। তখন তো চাঁদাবাজি কেউ করারই সুযোগ পাবে না, চাঁদাবাজি কেউ করারই সুযোগ পাবে না। আসেন সবাই মিলে এটা করি, ওনাকে আহ্বান জানাবো। রাজনৈতিক দলগুলোকে তো এই দায়িত্ব নিতে হবে। সবাই মিলে আসলে একজন আরেকজনের দিকে কাদা ছোড়াছুড়ি করে, একজন আরেকজনের দিকে তীর ছোড়াছুড়ি করে, একজন আরেকজনকে ছোট করে এটা বন্ধ করা যাবে। যেমন উনি বললেন টাকা যায় রূপায়ণ, আরেকটা বললেন না আপনি বলেন, এটা বলতে তো খুব মজা, এটা বলতে খুব মজা। ব্যাপারটা হচ্ছে যে উনি রাষ্ট্র ক্ষমতায় গেলে উনি এটা কন্ট্রোল করবেন কি? কিন্তু আপনারা তো একটা স্লোগান দেন। ভাই এখানে কিন্তু ফরিদ ভাই একবারে ক্লিয়ার করে বলে দিল যে আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই তখন আমরা আসলে নিজেদেরকে সংযম করতে পারবো কিনা। দ্যাট মিন্স দে আর স্টিল নাও ইন পাওয়ার। তারা এখন সরকারে আছে, এই জন্য তারা কন্ট্রোল করতে পারছে না। সে তো নিজে এটা, এরপরে আপনারা কেন বলেন ভাই যে আমরা পাওয়ারে না, আমরা সরকারি দল না, এটা সেটা? আপনারা বলেন আমরা পাওয়ার পার্টি, সরকারি দল, আমরা আমাদের জায়গা থেকে আমরা আসলে পারছি না। আপনারা সেটা জনগণের সামনে থ্রো করে তাকে বলতে দিন। জি জি জি, সরি, মানে উনি এক জায়গার কথা আরেক জায়গায় টেনে নিয়েছে, এভাবে আসলে আলাপ করা যায় না। যাই হোক, আমার কথা হচ্ছে যে চাঁদাবাজির যে ব্যাপারটা, মানে আমি যেটা বলতে, উনি যেটা করছেন আমি ওই পথে হাঁটতে চাই না।
আমি না, যেটা আমি- আমি ওনাকে আমি- আমি আহ্বান একটা জানাবো, প্রশ্ন করেছি আপনাকে। আমি ওনাকে আহ্বান জানাবো, ওনাকে সহ সকল রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যে বাংলাদেশে পলিটিক্যাল ইকোনমিতে রাষ্ট্র ক্ষমতা কিংবা রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে যেই ধরেন ধান্দাবাজিগুলো হয় সেটার ভিতরে চাঁদাবাজি একটা মাত্র ইস্যু, এর থেকে বড় বড় ঘটনা আছে। এখন আমরা হচ্ছে চাঁদাবাজি নিয়ে ধরেন খুব আলোচনা করতেছি, কিন্তু ধরেন এখানে শেখ হাসিনা পাওয়ার প্ল্যান্ট বানিয়ে মানে বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে কুইক রেন্টাল বানিয়ে বছরে লক্ষ কোটি টাকা ধরেন জি, free এটা- দিয়ে এটা আমরা দিচ্ছে। জানি। জানি। এইটা কিন্তু আমরা এখন জানি। আমাদের আমি কথা হচ্ছে যে আপনাকে আরেকটা আমাদের প্রশ্ন কথা করতে হচ্ছে চাই। যে যে আপনারা রাজনৈতিক কিন্তু দলগুলোকে technically সবাইকে দল- চাঁদাবাজ বলছেন, শুধু আপনাদের ছাড়া। আপনাদের এই পদযাত্রাগুলো যদি দেখি, আপনি কিন্তু সবাইকে চাঁদাবাজ বলছেন। আপনি সবাইকে চাঁদাবাজ বলছেন, আমি তো BNP কে বললাম, বলছেন। আমি বললাম তো যে বাংলাদেশে চাঁদাবাজি করার যে পেশি শক্তি, যে সক্ষমতা, এটা বিএনপির যদি কেন থাকে আপনাদের 95, সঙ্গে তো আর্মি আছে, পুলিশ আছে, আমরা তো মিছিলগুলোয় দেখি, মিটিং এ দেখি, আপনাদের ব্যাপক নিরাপত্তা দিয়ে যায়। আপনাদের সবাইকে শক্তি নিরাপত্তা কমতি দিচ্ছে, কোথায়? ওনাদের প্রোগ্রামে নিরাপত্তা দিচ্ছে না, নূরকে দেয় না, সবাইকে নূরকে নিরাপত্তা দেয় না। দিচ্ছে, ওনাদের প্রোগ্রামে নিরাপত্তা দিচ্ছে না। আর্মি একটা বিশেষ সিচুয়েশনে আমাদের নেতারা যখন লাইফ রিস্কে পড়েছিল তাদেরকে রেস্কিউ করতে গিয়েছে, এটা যাওয়াটা কি চট্টগ্রামে নাকি তারা ওইখানে মারা গেলে এটা ভালো হইতো? ব্যাপারটা কি? এই জিনিসগুলো আমরা যদি, এটা আমাদের রাজনৈতিক শিষ্টাচারের ব্যাপার, যে একটা মানুষ, গ্রুপ অফ পিপল লাইফ রিস্কে পড়েছে, তাদেরকে রেস্কিউ করার জন্য একটা ইনিশিয়েট নেওয়া হয়েছে, সেটাকে আমাদের আলাপ করতে হবে। সেই কারণে ছিল, সেটাকে আমরা আলাপ করব, সেটাকে আমরা আলাপ করব। আপনি একটা জিনিস খেয়াল করেন ভাই, আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি এটা তো আমরা পরিষ্কারভাবে বুঝি। এখন আমাদেরকে এই খোঁচাখুচি করতে খুব মজা লাগতেছে, কিন্তু আপনি পরিষ্কারভাবে আমরা এটা বুঝি যে পতিত যে ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদের প্রধান শত্রু এখন বাংলাদেশে কারা? প্রধান শত্রু বাংলাদেশে কারা? ওই জায়গাটাতে আপনি আসেন না, ওই জায়গাটাতে আলাপ করেন। হ্যাঁ, আমাদের মধ্যে অনেক বিতর্ক থাকবে, অনেকেই থাকবে, কিন্তু আমাদের একটা শিষ্টাচারের মাত্রা থাকা উচিত। সেই জায়গায় ধরেন একটা নিরাপত্তা ঝুঁকি যখন তৈরি হয়েছে, এবং আর্মি কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাস্তায় আছে, এখনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাস্তায় আছে। সো আর্মি সেখানে ডিপ্লয় হয়েছে, এইটাকে নিয়ে আমরা ট্রল করব? এটা কি রাজনৈতিক শিষ্টাচার? এটা ফেসবুকে হতে পারে। ভাই যে বিষয়টা এখানে উত্থাপন করার চেষ্টা করছে, সে আসলে জিনিসটাকে স্কিপ করে আরেক লাইনে নিয়ে যাওয়ার বারবার চেষ্টা করছে। যেমন ধরেন, আমরা সিকিউরিটি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, সিকিউরিটি ইভেন হাসনাত কেন, এখানে বাংলাদেশে একটা তৃতীয় শ্রেণীর নাগরিক, আই এম সরি আসলে বলা উচিত না, একজন ফকিরও যদি সিকিউরিটি ক্রাইসিসে ভোগে, তারও দায়িত্ব রাষ্ট্রের সিকিউরিটি দেওয়া। এখন ধরেন, আমার বক্তব্যটা হচ্ছে, তারা যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গড়ে উঠছে, এ বিষয়ে তারা কেন বারবার এটাকে আসলে ডিনাই করছে? যেমন ধরেন, গত পরশুদিন ওই নেত্রকোনাতে তারা সমাবেশ করবে, তার আগের দিন যে স্কুলে করবে ওই স্কুলের কর্তৃপক্ষ নোটিশ দিয়ে 2 দিনের জন্য, আপনি একটু তথ্যগুলো জেনে নেবেন। আপনি 3-4টা ভুল তথ্য দিয়েছেন। না, এটা ভুল তথ্য দিয়েছেন আপনি। কদরুদ্দিন শিশিরের আমি প্রমাণটা দেখাই, এটা ভুল তথ্য বারবার আপনি এখানে বলছেন। ফ্যাক্ট চেকার যারা প্রমিনেন্ট ফ্যাক্ট চেকার, এটা একটা ভুল তথ্য। তারা অথেন্টিক এবং তারা প্রতিবাদ দিয়েছে। স্কুল কর্তৃপক্ষ আসলে ওই নোটিশটা দিয়েছিল, কিন্তু কোন এক অজানা চাপে পরে ওটা তারা রিমুভ করে দিয়েছে, সরিয়ে ফেলছে। আরে ভাই, তারা প্রতিবাদ লিপি দিয়েছে। নো, তারা এটা প্রতিবাদ লিপি দিয়েছে। প্রতিবাদ লিপিটা তো ফেক না, প্রতিবাদ লিপি তাদের পেজ থেকে এসেছে। আমি তার প্রমাণটা কিভাবে আমি প্রমাণটা দেখাই ভাই, আপনি ফ্যাক্ট চেক করতেছেন, আপনি এটা ফ্যাক্ট চেক করেন। প্লিজ, অবশ্যই আমি আহ্বান জানাবো আপনার সিনথিয়া শুনতে পাচ্ছেন কিনা? আমার প্রশ্নটা এই জায়গায়, তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মানে গড়ে উঠেছে কিনা বা উঠছে কিনা, এই প্রশ্নটার উত্তর নেই। একটা প্রশ্ন করে আমি আপনার ব্যাপারেও কিন্তু একটা কথা ছিল, সচিবালয়ে আপনার যাওয়া আসা নিয়ে প্রশ্ন উঠেছিল। আমি জানতে চাই, আপনার সচিবালয়ে যাওয়ার কি প্রয়োজন ছিল? এক্স্যাক্টলি, এই প্রশ্নটা আসলে আমাকে বেশ কয়েকটা জায়গায় করা হয়েছে, আমি ক্লিয়ার করেছি। আবার আজকে যেহেতু প্রশ্নটা 21 টেলিভিশনের আরো একটা টক শোতে আমি বিষয়টা ক্লিয়ার করেছিলাম, আজকে আবার নতুন করে বলছি। আমি আসলে আগের একটা ছোট্ট ঘটনার কথা বলি। আজ এই ভিডিওকে কেন্দ্র করে আসলে আমার বিরুদ্ধে অভিযোগ হিসাবে দেখা হচ্ছে, সেই ভিডিওতে আমাকে একটা জায়গায় বসে থাকতে দেখা হয়েছে এবং আশেপাশের কোনো কনভারসেশনের সাথে আমাকে জুড়ে দেওয়া হয়েছে, প্রথমত বিষয়। এবং দ্বিতীয়ত বিষয় হচ্ছে, আপনি যদি বলেন যে একটা সরকারি প্রতিষ্ঠান কিংবা সরকারি দপ্তরে আমার যাওয়াটা দণ্ডনীয় অপরাধ, আমার যাওয়াটা বেসিক্যালি অপরাধ, কিংবা রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমরা ওখানে যেতে পারবো না, এটা নিষিদ্ধ জায়গা, সেক্ষেত্রে আমি এই অপরাধটাকে মাথা পেতে নিব। এবং আমি গিয়েছি, কেন গিয়েছি এই বিষয়টা আমার একটা ফেসবুক অ্যাকাউন্টের পোস্টের মাধ্যমে আমি পুরো বিষয়টা ক্লিয়ার করেছি। আপনারা লাস্ট 1 মিনিটে যদি বলতেন কেন গিয়েছিলেন, 1 মিনিটে যদি বলতেন কেন গিয়েছিলেন।
আচ্ছা আচ্ছা, এখানে আমাদের পটুয়াখালী কলাপাড়ার ওইদিকে আসলে আমাদের রেল সংযোগের একটা বিষয় প্রজেক্ট কাজ চলছিল। সেখানে জমি অধিগ্রহণ থেকে শুরু করে যাবতীয় কাজ, প্রজেক্টের কাজগুলো অনেকটাই আগানো ছিল, কিন্তু অধিগ্রহণ যাদের জমি অধিগ্রহণের যে বিষয়টা ছিল সেটাও করা হয়েছে, কিন্তু মাঝপথে কেন জানি না প্রজেক্টটা থেমেছিল। এবং সেই প্রজেক্টের যে জমি অধিগ্রহণ, সেখানে হাতালিয়া বাদঘাটে আমাদের বাসা আছে, মানে আমার বোনের বাসা আছে, সেই বাসাটাও আসলে ওটার মধ্যে পড়েছে। এবং ওই এলাকার রেল সংযোগটা আসলে কবে চালু হতে পারে, এই প্রজেক্টটা কবে শুরু হবে, এই বিষয়ে আসলে কোনো ধরনের সুস্পষ্ট তথ্য আমি পাইনি। এবং এই প্রজেক্টটা আদৌ এই অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন সময় কোনো ধরনের চালু হওয়ার সম্ভাবনা আছে কিনা, কোনো ধরনের আপডেট ছিল না। এই বিষয়ে কথা বলার জন্য গিয়েছিলেন। আমি আর সময় দিতে পারছি না। ধন্যবাদ সিনথিয়া। জাহিন আয়েশা, মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমাদের খবর শুরু হবে। ফারুক হাসান, মুখপাত্র গণ অধিকার পরিষদ, এবং ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দর্শক, প্রতি রবিবার রাত 10টায় ফ্যাক্ট চেক প্রচারিত হয়। প্রতি রবিবার আপনাদের পাবো, আশা করে শেষ করছি। শুভ রাত্রি।